গুড মর্নিং ফ্রম হুন্ডার নুব্রা ভ্যালি। এখন যাবো ব্রেকফাস্ট করে আসবো, এসে যাব হচ্ছে আমরা টুকটুক ভিলেজ, থাং ভিলেজের দিকে। আর সকাল সকাল এরকম সুন্দর ভিউ। এখানে দেখো, এই পাহাড়গুলোর উপরে কিন্তু কালকে বরফ ছিল না, রাত্রিবেলায় বরফ পড়েছে। সে মেঘগুলো গিয়ে আটকে আটকে রয়েছে। ওই পাশের পাহাড়েও বরফ পড়েছে প্রচুর। আর তার সঙ্গে এইখানের এই যে হোটেলের পিছনে পাহাড় তো রয়েছে, এখানে দোলনা, কিন্তু আমরা কেউ এখানে ঝুলিনি। নিচ দিয়ে ঝর্ণার জল যাচ্ছে, সাউন্ড দেখো খালি। চলো, রেডি হয়ে গেছি, এবারে যাই ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়ে বেরোতে হবে, কারণ আজকে আমাদের ঘরটা আবার চেঞ্জ হবে, সেই জন্য লাগেজও গুছিয়ে রাখতে হবে, সঙ্গে আবার সাইট সিনের জন্য বেরোতে হবে। ব্রেকফাস্ট টেবিলে চলে আসলাম, এখন ব্রেকফাস্ট চলছে। এটা লাদাকি বাটার টি, আর সঙ্গে এটা হচ্ছে লাদাকি ব্রেড খাম্বির। বাকি তো সমস্ত নর্মাল যা যা অন্য সব জায়গায় পাওয়া যায় সেই ব্রেকফাস্টই রয়েছে। হোটেলের টেরেস থেকে একবার চারিদিকের প্যানোরামা ভিউটা খালি দেখো, কি সুন্দর। চারিপাশটায় পুরো পাহাড়, মাঝখানটাতে এই ভ্যালি। আর আমাদের হোটেলের পিছনে তো এই পাহাড়গুলো রয়েছে। সামনের দিকের এই পাহাড়গুলোতে কালকে কিন্তু কোনো স্নো ছিল না, আজকেগুলো সব কটার উপর দিয়ে প্রচুর স্নো। এটা তো পুরো সাদাই হয়ে গেছে পাহাড়টা, এত রাত্রিবেলায় বরফ পড়েছে। এইদিকে পাহাড়গুলোর উপরে উপরে গিয়ে মেঘ আটকে আটকে রয়েছে, ওই পাশে পাহাড়ের উপরে স্নো। হুন্ডার থেকে বেরিয়ে আমরা এখন চললাম থাং ভিলেজের দিকে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। ওই দিকের পাহাড়গুলোর কালারটা আবার সেই লাল, গ্রে, ব্রাউন, হলুদ সব রকম মিলিয়ে মিশিয়ে। দূরে পাহাড়ের পিকগুলোতে হালকা হালকা বরফ পড়ে পড়ে রয়েছে। এখান থেকে আমাদের থাং ভিলেজ যেতে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট মতন। ডিস্টেন্স 93 কিলোমিটার মতন দেখিয়েছে। চলো এগোই। বাদিকের পাহাড়টা দেখো কি সুন্দর, একদম স্মুথ নেবে এসছে। হ্যাঁ, পুরো একদম যেন স্লিপ খেয়ে পড়ার মতন, একটু মানে আপ ডাউন কিচ্ছু নেই, স্মুথ নেবে এসছে পুরো একভাবে। এখানে কত ছোট ছোট ক্যাম্প আছে, ক্যাম্পগুলো এখন অফ সিজনগুলো সব বন্ধ। প্লাস এখন যেহেতু ঠান্ডাটা এখানে বেশি, ওই জন্য ক্যাম্পে কেউ থাকেও না, ক্যাম্পগুলো বন্ধ। ওই জন্য হোটেলের উপরে চাপ বেশি। কালকে আমরা একটা হোটেলে গিয়ে পাইনি, পুরো ফুল বুকড ছিল। দেন তারপরে স্টোন হেজেতে গেছি, ওখানে একটাই রুম অ্যাভেলেবেল ছিল। ভেবেছিলাম অক্সিজেনে পাওয়া যাবে, কিন্তু যেহেতু ক্যাম্পগুলো সব বন্ধ, সেই কারণের জন্য কিন্তু একটু চাপ আছে। ওর বন্ধুর সঙ্গে এখানে এসে দেখা করলো 7 বছর বাদে, কলেজের ফ্রেন্ড। তার সঙ্গে লাদাখে এসে দেখা করেছে 7 বছর বাদে, 3 ইডিয়টস এর মতন। ওখানে যেরকম কলেজ, হ্যাঁ এখানে 2 ইডিয়টস কলেজ পাশ করে বেরিয়ে যাওয়ার পরে কারোর সঙ্গে কারোর কোনো দেখা নেই। দেন তারপরে এখানে এসে কলেজ পাশ করার পর ও একবার দেখা হচ্ছে, সেটার পরে হ্যাঁ তারপর 7 বছর বাদে দেখা হলো লে লাদাখে এসে। চলো ইয়ে ভি সহি হ্যায়। সত্যি এখানে এসে দেখা হলো, ভাগ্যের ব্যাপার। আবার একই হোটেলে। এখানে 12 ডিগ্রি। আমরা বাড়ির থেকে 3333 কিলোমিটার কভার করেছি। 60 ঘন্টা ড্রাইভ করেছি অনলি আমরা আজ অব্দি। 3500 মতন হবে, আবার 3500 ধরো ব্যাক করতে, এরকম ভাবে তো 7000-এর কাছাকাছি হবে টোটালে। 300 কিলোমিটার তো মন্দারমণি গিয়ে ফিরে আসতে। 3333। সেটাই বলছি, তার মানে 10 বার মন্দারমণি গেছি এসছি। হ্যাঁ, তাই মনে তো হচ্ছে না, ক্যালকুলেশনটা আমার তাই বলছে না। দেখো কাপা চলে গেছে নাকি? না না,
খাং ভিলেজ টুকটুক যাওয়ার পথে মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম। এই ভিউটা দেখো একবার পিছনে, কি সুন্দর ভ্যালি ভিউ, চারিদিক দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে যাচ্ছে। পুরো এলাকাটা দেখো, দূর দূরান্তে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধুমাত্র আমরা ছাড়া কেউ নেই। পুরো রাস্তাটাতে যত দূর অব্দি রাস্তা দেখা যাচ্ছে, দূর দূরান্তে যত দূর পর্যন্ত ভিউ রয়েছে, শুধুমাত্র আমরা। এই ওপরের রাস্তাটা দিয়ে এখান দিয়ে এরম ভাবে এঁকে বেঁকে নেমে এসেছি যে রাস্তাটা দিয়ে। আর এই যে দূরের পাহাড়গুলোতে এখানে বরফ জমে রয়েছে, এখানে নিচে এরকম ভ্যালি ভিউ, পুরো সাদা বালি সাদা পাথর রিভার বেড দিয়ে, কি সুন্দর শান্ত জায়গা, একটা আওয়াজ নেই দেখো। একটা সিঙ্গেল সাউন্ড নেই, শুধু যা একটু হালকা হাওয়ার আওয়াজ, কোথাও কেউ নেই। পুরো এলাকাটাতে শুধুমাত্র আমরা। রাস্তাও তো এই সুন্দর, দেখতেই পাচ্ছ। এরম রাস্তা দিয়ে আসলাম, চলো আবার এগোই সামনের দিকে। এইবারের রাস্তাটা দেখো, সামনে বিশাল বিশাল পাহাড়, চারিদিক দিয়ে পাথর, তারই মাঝখান দিয়ে দিয়ে চলেছি। এখানে কোনো একটা ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, খুব সাবধানে যেতে হবে, পিছনে তেলের জার রয়েছে, উল্টে না পড়ে। আজকে যেহেতু ভেতরে লাগেজগুলো নেই, ওকে ঠিক টাইট করে রাখা যায়নি। ওহো কি রাস্তা, আস্তে আস্তে, রাফ রোড। Rough road mode activated. Oh, নেমেই স্মুথ। না, এই নাবার এখানটাতেই তো অসুবিধা, না তেলটা উল্টিয়ে পড়ে। ঢাল তো সামনের দিকে, এখন খুব আস্তে আস্তে নামতে হবে, নাহলে উল্টে সামনের দিকে পড়ার চান্স আছে। ব্রিজটাও দেখো, বা ব্রিজটার তো নিচে কিচ্ছু নেই। যাবে কি করে? Caution one vehicle at a time. ঢক ঢক ব্রিজ সেই। ওরে বাবা, নিচে দেখো, সামনের পাথরটা দেখো, পাহাড়টা ঘরের ভিতর ঢুকলাম যেন। বাবা, মাথার উপর দিয়ে দেখো, পুরো যেন ঘরের ভিতরে এসে ঢুকলাম ব্রিজটা টপকিয়ে। এই যে এখানে নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে। ও আস্তে আস্তে ধীরে ধীরে ওঠো। দেখা যাচ্ছে না কি রাস্তা, সেটা বড় বড় বোল্ডার এখানে সব, আগে যেমন ছিল ঝুড়ো ঝুড়ো ছোট ছোট পাথর, এইখানে সব বড় বড় পুরো বোল্ডার রাস্তার ধার দিয়ে দিয়ে। আর এক একটা দেখো এরকম কালো কালারের, ওটা সবুজ, ওটা পাথরগুলোর কালার, হ্যাঁ বেগুনি, পাথরগুলোর কালার দেখো, মাঝে রাস্তা নেই। দেখো আবার ঝুড়ো পাথর, পুরো ঝুড়ো পাথরের সামনে দিয়ে উপর থেকে ওই যে ওখান থেকে ঝুরঝুর করে করে নিচে এসেছে নেবে। সিয়াচেন ওয়ারিয়র্স। আস্তে আস্তে করে যেতে হবে, পুরো কাঠের ব্রিজটা। ব্রিজটাতে দাঁড়িয়ে তো লোকজন ছবি না তোলে, এই জন্য লিখেছে।
যাওয়ার পথে এখানে একটা মিলিটারি ক্যাম্প, এটা পুরো একটা আর্মির ক্যাম্প। আসা মাত্রই আমাদেরকে এখানে গরম গরম চা দিয়েছে। এখানে এই যে আর্মির জিপসি ট্রাক রাখা, এখানে বললো 3টে গ্লেসিয়ার আছে, সিয়াচেন গ্লেসিয়ার আছে, এদিকেও বললো 2টো গ্লেসিয়ার আছে। সিয়াচেন ওরেস, ও নাইস। সিয়াচেনে কিভাবে থাকে, এই যে এরকম বাংকার বানিয়ে, না এটা দেখার জন্য, এই যে এই দেখো স্লিপিং ব্যাগ, এই যে কিরম ভাবে থাকে সিয়াচেনেতে সব। মানে এই বাংকারের মধ্যে 3 লেয়ার স্নো স্যুট, কমব্যাট ড্রেস, এরকম বাংকার বানানো থাকে। ইন্ডিয়ান ফ্ল্যাগ কি কষ্ট, এখানে এরকম ভাবে থাকে। একটা জায়গার মধ্যে 4 জন। এখানে জুতো বরফে হাঁটার জন্য। এখানে এই যে যেগুলোরা ইউজ করে, এদিকে বাথরুম এরিয়া, এরিয়ার ভিতরে থাকে বেস ক্যাম্পে। এখানটা দেখো কি সুন্দর পতাকা উঠছে। লিখেছে, when you go home tell them of us and say for your tomorrow we gave our today. দারুণ। আর এখানে যেটা বললো আগে যুদ্ধ হয়েছিল, এখন হয় না, বাট এই জায়গাতেও আগে যুদ্ধ হয়েছিল। চারিদিকে পাহাড়গুলো দেখো, এত রোদ ওপরে, তারপরেও কি ঠান্ডা হাওয়া। বেস ক্যাম্প থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি থাং ভিলেজের দিকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আর্মিদের ব্যাগ পিঠে নিয়ে আমরা ছবি তুললাম। দেন এখানে প্র্যাকটিস চলছিল, প্র্যাকটিস দেখলাম নিজের চোখে, অরিজিনাল গুলি চলছিল, সেই সমস্ত দেখলাম। এখন আমরা আর্মির কনভয়ের সঙ্গে নিচে নেমে চলেছি থাং ভিলেজের দিকে। উপর থেকে দেখো কত আসছে, এই যে এখানে আমরা পিঠে ব্যাগ নিয়ে ছবি তুললাম। ব্যাগগুলো ছিল অস্বাভাবিক ভারী, কি ভরে রেখেছে জানি না। তো আমরা যেই ক্যাম্পটার থেকে ঘুরে আসলাম, আর্মি ক্যাম্পের থেকে, ওখানে একজন অফিসার ছিল, সে আমাদের পুরো জিনিসটা বললো। একদম যেইখানে পার্কিং এ আমরা গাড়ি রেখেছিলাম, বলছে ওটাই ছিল হচ্ছে ব্যাটেল ফিল্ড। 1971-এ ওখানে যুদ্ধ হয়েছিল। তো কি হয়েছিল, এই জায়গাগুলো তো ইন্ডিয়ার, এই জায়গাগুলো 1971-এ পাকিস্তান ক্যাপচার করে নিয়েছিল, পাকিস্তানি আর্মি এসে ধীরে ধীরে ঢুকছিল। হ্যাঁ, ধীরে ধীরে ঢুকে ভেতর দিকে ঢুকে আসছিল। ইন্ডিয়া তখন ভেবেছিল যে সিয়াচেনে এরকম -40, 50, 60 ডিগ্রি করে টেম্পারেচার থাকে, তো এইখানে কে আসবে, যার জন্য ইন্ডিয়ান আর্মি সেইভাবে এখানে রাখা ছিল না। কারণ ইন্ডিয়ান আর্মি ভেবেছিল যে এই দিক থেকে হয়তো কেউ সেরকম ভাবে আসবে না, তো মাইনাস টেম্পারেচার থাকে। তো সেই সময় 1971-এ এদিক থেকে পাকিস্তানি আর্মিরা ঢুকে আমরা যে ব্রিজটা দিয়ে একটা আসলাম, বড় ব্রিজ ছিল, দুর্গা ব্রিজ নাম, ওটা দিয়ে যখন আসলাম, ওই পর্যন্ত পাকিস্তানি আর্মিরা কিন্তু ক্যাপচার করে নিয়েছিল। তো তখন এখানকার লোকাল সিভিলিয়ান যারা, তারা দেখতে পেয়ে ইন্ডিয়ান আর্মিকে খবর দেয় যে এখানে এরকম কিছু গন্ডগোল চলছে, পাকিস্তানি আর্মিরা এন্ট্রি করে যাচ্ছে। তখন ইন্ডিয়ান আর্মির থেকে দেখার জন্য 10 জনের একটা টিমকে পাঠিয়েছিল পেট্রোলিং এর জন্য। দেন তারা প্রথম 2-3 দিনের মধ্যে যখন ব্যাক করে আর যায়নি, দেন আবার একটা 10 জনের টিমকে পাঠিয়েছিল। দেন তারাও যখন ব্যাক করে, তখন দেখা গেল এখানের এই নদীতে, এই যে পাশ দিয়ে নদী যাচ্ছে, এই নদীতে সমস্ত ইন্ডিয়ান আর্মির 20 জনের ওরকম গলা কেটে এখানে ভাসিয়ে রেখেছিল। সেই খবরটা যখন ইন্ডিয়ান আর্মির কাছে, গভর্নমেন্টের কাছে যখন যায়, তখন ওরা বুঝতে পারে যে হ্যাঁ, ডেফিনেটলি এখানে কোনো কিছু প্রবলেম চলছে, যার জন্য 20 জন আর্মি মারা গেছে। তখন তারা ধীরে ধীরে ওই দিক থেকে আর্মি পাঠানো শুরু করে, এবং দুর্গা ব্রিজ থেকে স্টার্ট করে থাং ভিলেজ পর্যন্ত 94 কিলোমিটারের যেই এরিয়া পাকিস্তান ক্যাপচার করে রেখেছিল, পুরোটা ওদের থেকে কিন্তু আবার রিকভার করেছে। পুরো পাকিস্তান আর্মিকে আবার পিছন দিকে পাঠিয়েছে, ব্যাক করিয়েছে 1971 থেকে, এখানে লড়াই করে যুদ্ধ করে। হ্যাঁ, তাদেরই কিন্তু নাম ওইখানে, আমরা যে ওয়ার মেমোরিয়ালটাতে গেলাম সেখানে তাদের সবার নাম ওখানে দেওয়া ছিল। এবং করে তারপর থেকেই সিয়াচেন বেস ক্যাম্প নিয়ে এত কিছু। সিয়াচেন বেস ক্যাম্পে সব সময় সারা বছরের জন্য পাহারা বসানো রয়েছে, গার্ড রয়েছে, এবং
থাং ভিলেজ পর্যন্ত, যেটা পাকিস্তান নিয়ে নিয়েছিল, পাকিস্তান অকুপাইড ছিল, সেগুলোকে আবার কিন্তু ইন্ডিয়ান আর্মিরা আবার রিকভার করে ইন্ডিয়ার মধ্যে ফেরত নিয়ে এসেছে। সো এই হচ্ছে পুরো এখানকার স্টোরি। তো হোপফুলি থাংয়ের পরে বাকি এখনো যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা রয়েছে, সেই জায়গাটাকে হয়তো ইন্ডিয়া আবার ফিরে পাবে। আমাদের যে অফিসার পুরো স্টোরিটা বললো, সে বললো যে যদি ওপর থেকে অর্ডার আসে, ইন্ডিয়ান আর্মির যা ক্ষমতা আছে তাতে 72 আওয়ার্সের মধ্যে পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ইন্ডিয়ার দখলে নিয়ে আসতে পারে। আর একটা জিনিস আমি যেটা বলতে চাই, এরকম ওয়ার মেমোরিয়ালগুলোতে কিছু সুভিনিয়ার শপ থাকে। তো সবাইকে যেটা রিকোয়েস্ট করব যে যদি সম্ভব হয় কিছু অন্তত এখান থেকে যদি পারচেস করো, সেটা এদের যেটা শুনলাম যে 10% করে এদের এই বেস ক্যাম্পগুলোতে, মানে যেই বেস ক্যাম্প থেকে এটা আমরা পারচেস করছি বা যেই মেমোরিয়াল থেকে আমরা পারচেস করছি তাদের কাছে যায়, যেটা তাদের পরিবার এবং তাদের মানে কাজে লাগে। আর বাকিটা যেরকম গভর্নমেন্টের কাছে যায় বা যেখান থেকে কিনেছে সেখানে জিনিসটা যায়। ওরা এমনি কোনো ইন্ডিয়ান আর্মি কোনো ডোনেশন কখনো নেয় না, ঠিক আছে? বলেই দিয়েছে সারা ভারতে কোথাও ইন্ডিয়ান আর্মির কোনো ডোনেশন নেওয়ার কোনো জায়গা নেই, কোথাও কেউ কোনো ডোনেশন নেয়ও না, আর কোথাও ডোনেশন দেওয়ারও কোনো ব্যাপার নেই। শুধুমাত্র এই সমস্ত শপগুলো থেকে যদি আমরা কিছু কিনি তো সেটা তাদের সেটাই তাদের একটা মানে কাছে যায়, কিছুটা পরিমাণ সেখান থেকে টাকা তাদের ফ্যামিলির জন্য যায়। দেখে খুব খারাপ লাগলো, ছোট ছোট অল্প বয়সী বাচ্চা ছেলেরা সব রয়েছে এখানে বাড়ি ঘর ছেড়ে। আর একটা যেটা বললো, এই কিছুদিন আগেই তাদের একজন মেজর বললো না, মেজর একজন মারা গেছে, যার ওয়াইফের যেদিন ডেলিভারি ডেট সেদিনই সে মারা গেছে, কেননা সেদিন টেম্পারেচার -60 ডিগ্রিতে চলে গেছিল। উনি সিয়াচেন গ্লেসিয়ার 3-তে, হ্যাঁ গ্লেসিয়ার 3-তে উনি ওখানে সার্ভাইভ করতে পারেননি এবং মারা গেছিলেন। তো ওনাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা বললো, এই উইন্টার সিজন পড়লে পরে এখানে প্রতিদিন বা প্রতি 2-3 দিন ছাড়াই কোনো না কোনো আর্মি মারা যায় এবং তাদেরকে নামিয়ে নিয়ে আসা হয় ট্রাকে করে। তো এটা খুবই কষ্টদায়ক। একটু যারা এই ধরনের ওয়ার মেমোরিয়ালগুলোতে যাবে তারা একটু এদের সঙ্গে কথা বলো, এগিয়ে গিয়ে সমস্ত জিনিস ঘুরে ঘুরে দেখো, জানার ইচ্ছে প্রকাশ করো। ওরা এটাতে খুব খুশি হয়। হ্যাঁ, কারণ নিজেই বললো যে আর্মি অফিসার ছিলেন, উনি বললেন যে এরকম অনেকে আসে যারা এতটা ঘুরে দেখতে হবে বলে ঢোকেও না, বাইরে গেটের ওখান থেকে দুটো ছবি তুলে একটু জুম করে ওয়ার মেমোরিয়ালের ছবি তুলে চলে যায়। এটা ওদের খুব খারাপ লাগে। ওরা যেটা বললো যে আমরা যাদের জন্য করছি, এখানে আছি, তাদের আমাদের প্রতি কতটা ভালোবাসা সেটা আমরা দেখতে চাই। মানে সেটা আমাদেরকে অনেক উৎসাহ দেয় যে নাই যে আপনারা আসলেন, কথা বললেন, সমস্ত জিনিস ঘুরে দেখলেন, জানার ইচ্ছে প্রকাশ করলেন। তো এইগুলো ওদেরকে অনেক উৎসাহ দেয়। আর তো কিছু করতে পারবো না, জাস্ট এইটুকু করলেই ওরা খুব খুশি হয়। এই থাংয়ের দিক থেকে জানো, কেটুর দিকটা হচ্ছে থাংয়ের দিকে, মানে কারাকোরাম। কেটুটা এই থাংয়ের দিক থেকে, পাকিস্তান যে জায়গাটা ক্যাপচার করে রেখেছে থাংয়ের পর থেকে ওই পোর্শনে হচ্ছে গিয়ে কেটু। রিকভারি, এই দেখো পুরো গ্রামের ভিতরে এসছি একটা। কি লেখা রয়েছে গো এখানে? তাকশি পচথাং ইকো ভিলেজ রিসর্ট। কিলোমিটার, বাহ, এখানেও কাঠ দিয়ে স্টোন দিয়ে ওরকম বানানো। আর 2-1 বছর পরে এইসব জায়গাতেও দেখবো ভালো ভালো রিসর্ট সাইড
রেস্টুরেন্ট। ঢুকছি আমরা লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়াতে। এই আমরা ক্রস করছি থার্ড টাইম শায়ক রিভারকে এবং ঢুকছি আমরা ইন্ডিয়ার একদম লাস্ট ভিলেজ, নর্থের লাস্ট ভিলেজ, ভারতের একদম নর্দার্ন মোস্ট লাস্ট ভিলেজে চলেছি, পাকিস্তানের বর্ডারের কাছে। আমরা এসে পৌঁছালাম থাং ভিলেজ বর্ডার ভিউ পয়েন্টে, proudly standing at Thang, the northernmost village of India. দেখো ওই দিকটাকে চলো, যেখান থেকে পাকিস্তানটা দেখা যায়, ওই কোণাটায় যেতে হবে। ওই দিক থেকে তো পাকিস্তানের ভিউ দেখো, তুমি দেখো ওই যে পাকিস্তানের ভিলেজ দেখা যাচ্ছে, ওই পাহাড়টা পাকিস্তানের মধ্যে, আর ওই নিচে গ্রাম আছে একটা, ওইটা তুমি আগে দেখে নাও। ये जो नदी देख रहे हैं ना मैम, हाँ, नदी शायोग रिवर ही इंडिया से पाकिस्तान जाता है। अच्छा। शायोग रिवर से आगे जाके नीचे ग्रीनरी दिख रहा है, ये पाकिस्तानी एग्रीकल्चर है। ये जो लास्ट ग्रीनरी दिख रहा है दो पहाड़ के बीच में, पाकिस्तान की विलेज का नाम फ्रानो। फर्स्ट ग्रीनरी से राइट माउंटेन दिख रहा है मैम, ये जो राइट माउंटेन के बीच में आपको छोटा सा रास्ता दिख रहा है, वही रास्ते को फॉलो करना है। जहाँ से वो रास्ता खत्म हो उसी के एंड पर आपको पाकिस्तान के बंकर नजर आएगा, जहाँ पाकिस्तान के फौजी बैठते हैं। और ये शायो रिवर से आगे आके मैदान से आगे ये पेड़ के नीचे आपको फेंस दिख रहा है ना, ये एलओसी लाइन ऑफ कंट्रोल। और ये वाला माउंटेन दिख रहा है, ऊपर इससे रोड जैसा दिख रहा है, उससे थोड़ा सा ऊपर छोटा सा दो वाइट दिख रहा है, ये इंडियन बंकर है जहाँ पर इंडिया के फौजी बैठता है। अच्छा जी। और ये जो सारा माउंटेन की जो पीक दिख रहा है पाकिस्तान के मैम, उससे नीचे आपको रेता दिख रहा है, वो नो मेंस लैंड है। उससे नीचे आपको वहाँ पर ब्लैक वाला पोल दिख रहा है, वो इंडिया का है मैम। সো এই এখন থাং ভিলেজে দাঁড়িয়ে আছি বর্ডার ভিউ পয়েন্টে। এদিকে দেখো এই যে সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে নদীর ওপারে, এটা হচ্ছে পাকিস্তানের ভিলেজ। এবং তারপরে এই যে এখান দিয়ে একটা এরকম পাঁচিলের মতন উঠে গেছে, গিয়ে ঠিক সেন্টারে যে পয়েন্টটা, এখানে একটা ছোট্ট যে ঘরের মতন দেখা যাচ্ছে, যেখান থেকে পাঁচিলটা উঠে গিয়ে শেষ হচ্ছে, ওটা হচ্ছে পাকিস্তানের বাংকার। এবং নিচে নেমে চলে আসলে এখানে যে ফেন্সিং করা একটা পাঁচিল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বাউন্ডারি। এখানে ইন্ডিয়ান বাংকার এবং এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, যেটা বাইনাকুলারে দেখা যাচ্ছিল, বাট মোবাইলের ক্যামেরায় হয়তো দেখা যাবে না। ঠিক এই বাংকারের পাশে এইখানে একটা এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। দেন এই পাশের যে পুরো পাহাড়টা রয়েছে, এখানেও কিছু কিছু জায়গাতে ইন্ডিয়ান আর্মির বাংকার তৈরি করা আছে। আর এদিকে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে নদীর ওপারে, ওগুলো সবই হচ্ছে পাকিস্তানের। নিচে এখানে যেই ফেন্সিংয়ের এইটা দেখা যাচ্ছে পাঁচিলটা, ওইটাই কিন্তু ওপর দিয়ে এসে এদিক দিয়ে আবার কন্টিনিউ হয়ে গেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গাগুলো সব নো ম্যানস ল্যান্ড, এবং তার ওপাশে এই যে পাহাড়গুলো আবার আছে, এইগুলো সমস্ত হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই পাশটা পুরো। আর এটা হচ্ছে বর্ডার ভিউ পয়েন্ট। এখানে একটা কিছু তৈরি হচ্ছে গভর্নমেন্টের থেকে, হয়তো এটা হয়তো ভিউ পয়েন্টে এখান থেকে দেখার ব্যবস্থা থাকবে এরপরে, টেলিস্কোপ বা কিছু বসিয়ে। আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এখান দিয়ে নিচে দিয়ে দিয়ে রাস্তা নেবে চলে গেছে নদীর ধারে। বাট এর ওই পাশে যাওয়াটা ঠিক নয়, ওটা হচ্ছে পাকিস্তানের এরিয়া। এখানে একটা বোর্ড দেখছি পড়ে রয়েছে, এখানে লেখা রয়েছে ওয়েলকাম ইউ টু দ্য নর্দার্ন মোস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। থাং ভিলেজ থেকে ঘুরে আমরা ব্যাক করছি। আর এই দেখো পাহাড়টা, উপরে সূর্যটা জাস্ট সানসেট হবে 3:45, তাতেই সূর্য পাহাড়ের পেছনে চলে গেছে। এই দিকগুলোতে এখনই ছায়া পড়ে গেছে, আর ওই দূরে পাহাড়গুলোর ওপরে বরফ হয়ে রয়েছে। এই যে নিচ দিয়ে শায়ক রিভার
যেটাই বললো যে পাকিস্তানের ভেতরে চলে যাচ্ছে। এই যে একটা জিনিস দেখো এখান থেকে, এই যে সামনে দিয়ে যে যাচ্ছে, আর একটু জিনিসটা দেখাই, এই যে শায়ক রিভার এখান দিয়ে গিয়ে এই যে ঘুরে টার্ন নিয়ে বাদিকে চলে যাচ্ছে, গেলেই হচ্ছে পাকিস্তান। ওই পাহাড়গুলো সব কিন্তু পাকিস্তানের, আর এই পাশের গুলো হচ্ছে ইন্ডিয়ার। এই টার্নটা নিয়ে ঘুরছে, ঘুরলেই ওই ভিলেজটা যেখানটা আমরা ওপর থেকে দেখলাম, এবং তারপরে ওই দিকে সব পাকিস্তানের বাংকার রয়েছে ওই পাহাড়গুলোতে, এবং ওখানে কোনো টুরিস্ট এলাউ না। এই শায়ক রিভারই কিন্তু ইন্ডিয়ার থেকে হয়ে পাকিস্তানে যাচ্ছে, স্রোতটা পাকিস্তানের দিকে, তার মানে ইন্ডিয়ার থেকে পাকিস্তানে ঢুকছে শায়ক রিভার। বর্ডার ভিউ পয়েন্ট থেকে ঘুরে হোটেল ব্যাক করে এসেছি। দেরি হয়ে গেছে বলে আজকে হুন্ডারের ক্যামেল লাইট করা যায়নি, কালকে করব। আজকে আমাদের রুমটা চেঞ্জ হয়েছে, হয়ে এই রুমটা দিয়েছে 209 তাকশা হানিমুন সুইট। এই রুমটার এবার একটু দেখো, এটা বেশ দারুণ। ঢুকে নিচে যাওয়ার সিঁড়ি, আচ্ছা সিঁড়ির পাশ দিয়ে এখান দিয়ে দেখো এরকম লাগেজ রাখার জায়গা। এবারে এই সিঁড়ি দিয়ে দিয়ে নিচে আসলাম, এসে একটা ছোট্ট একটা কোজি রুম। এই দেখো সিঁড়ি নিচে, সিঁড়ির নিচে এখানে আবার একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা কিন্তু খুবই ছোট, শাওয়ার এরিয়াতে কোনো আলাদা করে পার্টিশন কিছু করার নেই। আর এখানে এই যে আগের দিন ছিল বাইরে একটা বেসিন, এখানেও রয়েছে। এখানে মিরর, হাইটটাও ছোট ঘরটার, ছোট্ট মধ্যে এখানে একটা ফায়ার প্লেস, এখানে হিটার রয়েছে একটা, এদিক দিয়ে সুন্দর স্টোনের ডেকোরেশন করা, বসার জায়গা, বেড। এইবারে এই রুমটা একটা বেস্ট জিনিস হচ্ছে পর্দা সরালে, পর্দা সরিয়ে নিলে দেখো ঘরের ভিতরে এদিকে আমার একটা পার্ট, বসে আড্ডা দেওয়ার জন্য একটা উডেন টেবিল দেওয়া, ওদিক দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট, উপরে লাইট ঝুলছে। আর এখান থেকে বাইরে বেরোলেই ঝর্ণার জল, এবং বাইরেও দেখো এখানে বসার জায়গা, এখানেও বসার জায়গা, বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে একদম পাশ দিয়ে সারাক্ষণ এরকম ঝর্ণার জলটা বয়ে বয়ে যাচ্ছে, বুঝেছো? সাউন্ডটা দেখো, এখানে একটা সাউন্ড সারাক্ষণ ধরে, বেশ অন্য ধরনের রুমটা, বেশ ভালো। আমি এখানে চিকেনের কাবাব খাচ্ছি, আর ওই যে একজন অসুস্থ, পেট খারাপ, এখানে বিউটেন গ্যাসের স্টোভ জ্বালিয়ে ডিম সিদ্ধ করছে, আর কি কি সব আনছে, চাল ডাল নিয়ে আসছে, সেগুলো দেখাচ্ছে। আপাতত ডিম সিদ্ধ বসিয়েছে, ঠিক আছে। কারোর কপালে ডিম সিদ্ধ, কারোর কপালে চিকেন আচারি টিক্কা। তো হোটেল রুমের ভেতরে আমাদের ডিনার ফ্রি থাকা সত্ত্বেও লোকের পেট ফেট খারাপ হওয়ার জন্য, ভালো না লাগার জন্য দেখো কত কষ্ট করতে হয়। না পেট খারাপ না, ভালো লাগছে না ওদের চালটা খেতে, ওদের চাল খেতে ভালো লাগছে না, যার জন্য ফ্রি ডিনার। আজকে আমি একা এনজয় করবো, আরেকজন ঘরে বসে এই সমস্ত খাবে। তো কি তৈরি হচ্ছে? কিছু না, সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই ঝর্ণা ঘি। ও বাবা, এই সবই কেন ফেটে ফেটে যাচ্ছে বলো দেখি, সবে থেকে লিক করছে। ডিম সেদ্ধ তো দেখালাম, এখানে এখন কি হচ্ছে, এটা আলু, আলুর পাতলা চোকলা পাতলা সারানো কেটে দেবো। হচ্ছে। বাবা এখানে তো প্রচুর কিছু জিনিসপত্র আছে, দেখো। ওটা আনা হয়েছে, একদিন সুযোগ পেলে খিচুড়ি বানাবো। এখানে বসে গেছে রান্না করতে। তুমিও আজকে খেতে পারতে কিন্তু। না না, আমি ওখানে ফ্রিতে ডিনারে ভালো মন্দ খাবো। ফ্রিতে সেদ্ধ ভাতটা খেলে পেটটা না না, আমার ওই ভাতেই ভালো থাকবে। চলো আপাতত এগুলো হোক, আবার রান্না বসলে। করেছিলে ভিডিও কল? এখানে দেখো এখন ভাত আর আলু সিদ্ধ হচ্ছে, এদিকে ডিম সিদ্ধ করে চাপা দিয়ে রাখা আছে,
আর কি হবে? ডিমের অমলেট হবে, ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া হবে। ভাত আলু সেদ্ধ হয়ে গেলে নেক্সট ডিম ভুজিয়া হবে। এই দিয়ে আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে। আজকে নুব্রাতে আমাদের সেকেন্ড নাইট, তো ডিনার করে ফেলেছি। এখন একটু রুফটপের ওপেন জায়গাটায় এসে ঘোরাঘুরি করছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, টেম্পারেচার এখন 1 ডিগ্রির কাছাকাছি। রাতের দিকে -4 ডিগ্রি যাবে আজকে যা দেখাচ্ছে। তো আজকে যেহেতু লাস্ট নাইট, একটু ওপেন রুফটপটা এসে ঘোরাঘুরি করছি। তবে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কাঁপিয়ে দিচ্ছে। এখানে একটুখানি আগুন জ্বালিয়েছিল, যদিও আগুন এখন কিছুই নেই, ওই একটু দৃশ্য হয়েছে। এর পাশে একটু দাঁড়িয়ে গরমের ফিল নিয়ে নিচ্ছি, কারণ বেশ ঠান্ডা লাগছে। আর এটা হচ্ছে ওদের রুফটপের রেস্টুরেন্টটা। ওই ভেতর দিকটায় মেন ডাইনিং এরিয়া, যেখানে গিয়ে ডিনার করলাম, সকালে ব্রেকফাস্ট করেছিলাম। আর এটা বাইরের একটা আউটডোর সিটিং। বাট এত ঠান্ডা, এখানে বাইরে কিন্তু কেউ বসেনি, সত্যি ভীষণ ঠান্ডা। এই সাইড দিয়ে দেখো, এখান দিয়ে তো বসার জায়গা করা রয়েছে, বাট কেউ নেই, এতটাই ঠান্ডা। এখানে আগুনের পাশে দাঁড়িয়েও মোটামুটি কাঁপিয়ে দিচ্ছে। এই আগুন জ্বলছে, এর পাশে দাঁড়িয়ে একটুখানি গরম নিয়ে নিচ্ছি, বেশ ঠান্ডা লাগছে। আর বেশিক্ষণ থাকা যাবে না। সো চলো, আমাদের নুব্রার এপিসোডটাকে এখানেই শেষ করছি। যদিও কালকেও আমরা সকালবেলায় হুন্ডারে গিয়ে স্যান্ড ডিউনে ক্যামেল রাইড করবো, ডিসিট মনেস্ট্রি দেখে দেন প্যাংগংয়ে যাব। বাট নুব্রা এপিসোডটাকে, মানে যেটা আমরা কন্টিনিউ করছিলাম, সেই নুব্রার এপিসোডকে এখানেই খতম করছি। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এতটাই ঠান্ডা না, মানে আর একটা জাস্ট টি শার্ট পরে চলে এসেছি। ভেতরে রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম যখন বুঝতে পারিনি, কারণ ওখানে হিটার ফিটার চলছে, অত অসুবিধা হয়নি। বাট এখানে বাইরে এসে কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে। তো চলো, এই এপিসোডকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে প্যাংগংয়ের জার্নিতে। সঙ্গে থাকছে হুন্ডারের ক্যামেল রাইড, ডবল হ্যাম ক্যামেল রাইড এবং বিস্কিট মনেস্ট্রি। সো বাই।